আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনুপাত এবং সমানুপাত এই দুইটা জিনিস নিয়ে জানব। তো অনুপাত আর সমানুপাত আসলে সমানুপাত জিনিসটা আসলে অনুপাতের ভিতরেই পড়ে, কেমন বিশেষ কোনো রেফারেন্স নেই। সমানুপাত আসলে ওয়ান টাইপ অফ অনুপাত। তো আমরা চলুন আজকে অনুপাত সমানুপাত নিয়ে একেবারে বেসিক থেকে শুরু করে বিস্তারিত যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেগুলো জানি। প্রথমে আসি অনুপাত কী। আমরা যখন শতকরা পড়ি তখন বলেছিলাম শতকরা নিজেও কিন্তু একটা অনুপাত। তো অনুপাত, শতকরা বলি বা ভগ্নাংশ বলি, এই জিনিসগুলোর ভিতরে আসলে বিশেষ কোনো ডিফারেন্স নেই, কেমন সবগুলো আসলে ওয়ান টাইপ অফ অনুপাত। তো এই অনুপাতকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রেশিও, কেমন এক বচনে রেশিওন, বহু বচনে রেশিও। তো অনুপাতকে যদি আমরা ডেফিনেশন দিই তাহলে এইভাবে বলা যায় যে দুটি সমজাতীয় রাশির তুলনাকে আমরা বলি হচ্ছে অনুপাত। তো এই সমজাতীয় রাশির যে দুটো অনুপাত, এই অনুপাতকে আমরা 5:4 এই কোলন যেই চিহ্নটা আর কি, এটা দিয়ে আমরা লিখি অনুপাত চিহ্নকে প্রকাশ করি। এটাকে আমরা বলি হচ্ছে অনুপাত চিহ্ন, বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে 5:4, বা কেউ কেউ বলে থাকে 5:4, কেমন এভাবে পড়া হয়ে থাকে আর কি যখন আমরা বাংলাতে পড়ি। এখন কথা হচ্ছে এই অনুপাতের ভিতরে দুইটা রাশি আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পূর্বের যে রাশি এটাকে আমরা বলি হচ্ছে প্রথম রাশি, বা এটার আরেকটা নাম হচ্ছে পূর্ব রাশি। আর পরের যে রাশি এটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় রাশি, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে। এবং সেম জিনিসকে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করি তখন 5/4 লিখি। উপরেরটাকে আমরা বলি হচ্ছে লব, নিচেরটাকে বলি আমরা হচ্ছে হর, তাই তো। আর এখানে লব যেহেতু হরের থেকে বড়, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো আমরা ভগ্নাংশের ভিতরে পড়বো ইনশাল্লাহ। তাহলে এতটুকুই ছিল হচ্ছে অনুপাতের বেসিক। এখন অনুপাতের কিছু টাইপ আছে যেগুলো থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। প্রথম হচ্ছে সমতুল অনুপাত কী, তারপর হচ্ছে সরল অনুপাত কী, লঘু অনুপাত কী, গুরু অনুপাত কী, একক অনুপাত কী, ব্যস্ত অনুপাত কী, তারপরে মিশ্র অনুপাত কী, দ্বিগুণ অনুপাত কী, দ্বিবিভাজিত অনুপাত কী, এই জিনিসগুলো। তো আমরা একটু করে দেখি, কেমন এটা একটা বই থেকে আমি জাস্ট ছবি তুলে নিয়েছি। প্রথমে আসুন সমতুল অনুপাত। সমতুল অনুপাত মানে যে অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে দেখুন 2:5, এটা একটা অনুপাত দেওয়া আছে। এই 2:5কে আপনি যা দিয়েই গুণ বা ভাগ করুন, এটা সবসময় 2:5ই থাকবেন। ফর এক্সাম্পল আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় উপরে 4, নিচে হচ্ছে 10। এই 4/10ও অ্যাকচুয়ালি 1, আমরা যদি 2 দিয়ে আবার ভাগ করে দিই সেই 2/5ই চলে আসছে। তার মানে হচ্ছে এইটার কোনো ডিফারেন্স নেই, তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই টাইপের আমরা যদি 4:10 বা 2:5 কথা চিন্তা করি তাহলে এই দুইটাকে আমরা পরস্পরের হচ্ছে সমতুল অনুপাত বলতে পারি, এই কারণে যে তাদের মানের কোনো ডিফারেন্স নেই। আর একটা সরল অনুপাত। সরল অনুপাত হচ্ছে যে অনুপাতে দুইটি রাশি থাকে তাকে আমরা বলি সরল অনুপাত। যেমন 3:5, 4:5, 2:5, 4:10, এই সবগুলো হচ্ছে সরল অনুপাত। তাহলে জটিল অনুপাত আছে নাকি? হ্যাঁ আছে। অনেকগুলো অনুপাতে দেখবেন 2-এর অধিক রাশি আছে, যেমন 3টা রাশি আছে হয়তো। সেখানে আমরা পূর্ব রাশি চিন্তা করি, মধ্য রাশি চিন্তা করি, আর উত্তর রাশি চিন্তা করি। এই টাইপের অনুপাতগুলো, সেগুলো সরল অনুপাত না। একটা হচ্ছে লঘু অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয় তাকে আমরা বলি লঘু অনুপাত। যেমন 3:5, এটা হচ্ছে একটা লঘু অনুপাত। আর গুরু অনুপাত কি? যখন পূর্ব রাশি হচ্ছে উত্তর রাশি থেকে বড় হবে, যেমন 5:3, এটাকে যদি উল্টো করে দিই। একক অনুপাত কি? একক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে আমরা বলি হচ্ছে একক অনুপাত। ফর এক্সাম্পল 5:5, এখানে আমরা যদি ভাগ করে দিই সেই 1:1 হয়ে যায়, তার মানে কি দুইটার মান সেম, এটাকে আমরা বলি হচ্ছে একক অনুপাত। ব্যস্ত অনুপাত কি? কোনো একটা অনুপাতের যদি আমরা উল্টা করে দেখি সেটাকে আমরা বলা হয় ব্যস্ত অনুপাত। যেমন 4:7, এটা একটা সরল অনুপাত, এটাকে যদি আমরা উল্টা করে লিখি 7:4, এটাকে আমরা বলবো হচ্ছে এই 4:7 ব্যস্ত অনুপাত। তারপরে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে আমরা বলি হচ্ছে মিশ্র অনুপাত। ফর এক্সাম্পল 2:3 একটা সরল অনুপাত, 5:7 একটা সরল অনুপাত। এই দুটো যদি মিশ্র অনুপাত লিখি তাহলে পূর্ব রাশিগুলোকে আমরা গুণ করবো 2 গুণিতক 5, আর উত্তর রাশিকে গুণ করবো 3 গুণিতক 7। তাহলে কি হয়? 10 আর 21, তাহলে 10:21। এটা হচ্ছে একটা মিশ্র অনুপাত। দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে যেই অনুপাত হচ্ছে আমাদের পূর্বের অনুপাতের দ্বিগুণ হয়। ফর এক্সাম্পল এখানে 2:5 ছিল, এটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে কি হয়? আমাদের 2 দুগুণে 4 আর 5 25, তাহলে এটা হচ্ছে একটা দ্বিগুণ অনুপাত। ঠিক আছে। তারপরে আসে হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। কোন অনুপাতের বর্গমূল হলো তার দ্বিবিভাজিত অনুপাত। ফর এক্সাম্পল 9:9:16, এটাকে যদি বর্গমূল করে দিই তাহলে কি হয়? 3:4।
তাহলে এই 3:4 হচ্ছে আমাদের 9:16 একটা দ্বিবিভাজিত অনুপাত। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে, অনেক সময় বিসিএস এমসিকিউতে প্রশ্ন চলে আসে যে নিচের কোনটি দ্বিবিভাজিত অনুপাত, নিচের কোনটি দ্বিগুণ অনুপাত, নিচের কোনটি ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে আমাদের। এখন আসি অনুপাত থেকে কী কী টাইপের অঙ্ক আসতে পারে। তো মোটামুটি 8 টাইপের অঙ্ক এখানে দেখা যায়। একটা হচ্ছে অনুপাত একটা দেওয়া থাকবে এবং একটির মান দেওয়া থাকবে, অপরটির মান বের করতে বলতে পারে। অথবা এক অনুপাত এবং এর মোট পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের মান বের করতে বলতে পারে। অথবা অনুপাত এবং কম বা বেশি দেওয়া থাকতে পারে, সেখান থেকে বলতে পারে মান কত। অনুপাত থেকে শতকরা বের করতে বলতে পারে, অনুপাতের যোগ বিয়োগ থেকে প্রশ্ন আসতে পারে। সমানুপাত একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় প্রায়। একাধিক ভিন্ন অনুপাত থেকে অনুপাতে পরিণত করতে বলতে পারে, একটা একক অনুপাতে পরিণত করতে বলতে পারে। কুকুর, খরগোশ বা বাঘ, হরিণ, এই টাইপের একটা বিশেষ অঙ্ক আছে। এই অঙ্কগুলো মেইনলি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। তাহলে প্রথমে আসুন হচ্ছে অনুপাত এবং একটির মান দেওয়া থাকলে অপরটি কত, এই টাইপের অঙ্কগুলো যদি আসে তখন আমরা কি করব। ফর এক্সাম্পল এখানে দেখুন একটা উদাহরণ আমরা দিয়ে রেখেছি যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। এই 3:5 হচ্ছে দুটি সংখ্যার অনুপাত। এর ভিতরে একটা অঙ্ক হচ্ছে আমাদের 36, প্রশ্ন হচ্ছে আর একটা কত। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে আমরা কিভাবে সলভ করব। তাহলে এখানে লেখা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:5। তাহলে খেয়াল করুন যে একটা 36 দেওয়া আছে, তার মানে কি, তার মানে হচ্ছে পূর্ব রাশিটার মান হচ্ছে 36। তাহলে পূর্ব রাশি কত, 3 = 36। তাহলে এক অংশ কত হবে, আমরা এভাবে লিখব যে 3 অংশ সমান হচ্ছে 36। অতএব এক অংশ সমান কত হবে, 36/3। 36/3 করলে কত হয়, 12। 3 × 12 = 36। তাহলে 5 অংশ কত হবে, 5 অংশ হবে হচ্ছে 12 × 5 বা 5 × 12 = 60। তাহলে পরবর্তী রাশিটি কত হবে, অপরটি হবে হচ্ছে 60। বুঝে গেল, এত ইজিলি আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। আরেকটা কথা আমরা চিন্তা করি, আরেকটা অঙ্কের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখুন আয় আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে হচ্ছে আমাদের 11:10। তাহলে আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 11:10। তাহলে এখানে আয় কত, আয় আমরা ধরে নিতে পারি হচ্ছে এখানে 11 আয়ের অংশ, ব্যয়ের অংশ কত, 10। তাহলে আমরা বলতে পারি যে এইখানে আমাদের সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে আয় মাইনাস ব্যয়। আয় এখানে 11 অংশ ধরেছি, ব্যয় হচ্ছে কত ধরেছি, 10 অংশ। তাহলে এক অংশ হচ্ছে আমাদের সঞ্চয়। এখন এই এক অংশ সমান কত দেওয়া আছে, তার মাসিক সঞ্চয় হচ্ছে 1000 টাকা। এইটা সমান দেওয়া আছে, বা এই এক অংশ সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 1000 টাকা, সমান 1000 টাকা। প্রশ্ন হচ্ছে তার মাসিক আয় কত। এখন এক অংশ যদি 1000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত, আয় সমান 11 অংশ আমরা জানি। তাহলে এইটার সাথে যদি 11 গুণ করে দিই, তাহলে 11 অংশ সমান কত, 1000 × 11, তার মানে কি 11,000। তাহলে 11,000 হচ্ছে তার মাসিক আয়, এটাই হচ্ছে উত্তর। যদি এখান থেকে ব্যয় বের করতে বলে তাও আমরা বের করতে পারবো 10 অনুপাত। তাহলে 10 × 1000 করে দিলে হয়ে যাচ্ছে 10,000। 10,000 হচ্ছে তার ব্যয়। ঠিক আছে, এভাবে আমরা উত্তরটা করে ফেলবো। একইভাবে এরকম প্রশ্ন আসতে পারে, দুটি রাশির অনুপাত হচ্ছে এত, উত্তর রাশি দেওয়া আছে, তার মানে 5 = 30 দেওয়া আছে। এখান থেকে এক অংশ বের করবো, এক অংশ থেকে যত আসবে তাহলে 7 গুণ করে দিলে আমরা পূর্ব রাশি পেয়ে যাব। ঠিক আছে, সিম্পল। এখন আরেক টাইপের অঙ্ক যেটা আসে সেটা হচ্ছে আমাদের অনুপাত এবং এর মোট পরিমাণ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের মান বের করতে বলতে পারে। যেমন 22তম বিসিএস এই প্রশ্নটা এসেছে যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 এই অনুপাতে যদি ভাগ করি, তাহলে টুকরোগুলোর সাইজ কত হবে। তাহলে টোটাল এখানে কত আছে, টোটাল আমাদের দেওয়া আছে হচ্ছে 60 মিটার। তাহলে অনুপাতের অংশগুলোর যদি আমরা যোগ করি তাহলে কি হয়, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল কত, 3 + 7 + 10, তার মানে কত, 20। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 20। ঠিক আছে, এখন প্রথম যেই টুকরা, প্রথম টুকরার সাইজ কত হবে, প্রথম টুকরার সাইজ হচ্ছে 3 ভাগ। তার মানে এই যে টোটাল যে 20 আছে, এই 20-এর হচ্ছে 3 ভাগ। তার মানে আমরা বলতে পারি 60-এর 3/20 অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই, আমরা জানি এর মানে কি, এর মানে গুণ, তাই তো। তাহলে কেটে দিলে 3, তাহলে 9, তাহলে 9 একক।
ঠিক আছে, 9 মিটার, যেহেতু 60 মিটারে আছে তাহলে 9 মিটার। আবার যদি দ্বিতীয় টুকরার কথা চিন্তা করি, তাহলে দ্বিতীয় টুকরার সাইজ কত? দ্বিতীয় টুকরার সাইজ হচ্ছে 60 এর 7/20, তাহলে কেটে দিলে 3, 3 7 21, তাহলে 21 মিটার। আবার যদি তৃতীয় টুকরার কথা চিন্তা করি, তৃতীয় টুকরার দৈর্ঘ্য কত হবে? 50 হয়ে গেছে, 60 কত ছিল? 10/20, তাহলে যদি কাটি 3, 3 10 কত? 30 মিটার। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে তিনটার সাইজ কত? প্রথম অংশের সাইজ 9 মিটার, দ্বিতীয় অংশের সাইজ 21 মিটার এবং তৃতীয় অংশের সাইজ 30 মিটার। তাহলে এটাই। এখন ধরুন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে দেওয়া হলো যে কোন একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টি যে বাহু, ওই বাহুর অনুপাত 1:2:3:3। এটা আমাদের 16তম BCS-এর একটা প্রশ্ন। এখন আপনাকে বলা হলো বৃহত্তম কোণের মান কত। আমরা জানি যে বৃহত্তম বাহুর বিপরীত যেই মান, এই বিপরীত মান হচ্ছে আমাদের মানে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হচ্ছে বৃহত্তম হয়, এটা তো আমরা জানি, তাই না? আমরা জ্যামিতি থেকে এটা আমরা জানি। তাহলে এখানে দেখুন আমাদের যেই 4 বাহু, এই 4 বাহুর সমষ্টি কত? 4 কোণের অনুপাত কত? 4 কোণের অনুপাত হচ্ছে আমাদের 1:2:3, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা কত জানি? আমরা জানি কোন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, 50 হয়ে গেছে, 360 ডিগ্রি। আবার এখানে যদি অনুপাতের রাশিগুলোর কথা চিন্তা করি, তাহলে এদের যোগফল কত? অনুপাতের রাশিগুলোর সমষ্টি বা যোগফল সমান 1 + 2 + 2 + 3, তার মানে কত? 3 আর 3 6 আর 2 8, 8 হচ্ছে টোটাল। এখন প্রশ্ন মতে বৃহত্তম কোণ বের করতে বলেছে, তাহলে বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ আমরা জানি সব থেকে বড় যেই কোণ সেটা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে আমাদের 360 টোটাল এর 3/8, তাই তো? এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি কত দাঁড়াবে? যদি 4 দিয়ে কাটি 35, তাহলে হচ্ছে 135 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? এতটা ইজি। এখন আসুন মজাদার একটা অংশ, পিতা পুত্রের অঙ্ক। যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর, এদের অনুপাত হচ্ছে 7:2, তার মানে পিতার বয়সের অংশ হচ্ছে 7, পুত্রের বয়সের অংশ হচ্ছে 2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? তাহলে এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 7 + 2, তার মানে কি 9, তাহলে 9 হচ্ছে এখানে অনুপাতের যোগফল। এখন পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 54, এই 54 এর 7 ভাগই হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স। তাহলে আমরা কি জানি? 6 9 54, তাহলে 7 6 7 42, 42 বছর। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। আবার যদি পুত্রের বয়সের কথা চিন্তা করি, পুত্রের বর্তমান বয়স কত হয়? এই 54 এর কত? 2 ভাগ, তাহলে 2/9, তাহলে কত হয়? 6 9 54, 6 2 12 বছর। 10 বছর পরে তাদের বয়স কত হবে? 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাইছে না? অনুপাত সমান পিতার বয়স কত? 42 বছর, 10 বছর পরে, মানে 10 যোগ করে দিব, অনুপাত পুত্রের বয়স কত? 12, 10 বছর পরে, তাহলে 10 যোগ করে দিব, এত হবে। তাহলে 52/22, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এতটা ইজি। এখন আসুন তৃতীয় যে টাইপের অঙ্কটা আমাদের এখান থেকে আসতে দেখা যায়, সেটা হচ্ছে অনুপাত এবং কম বা বেশি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের মান বের করতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি যে একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এটা 26তম BCS-এর একটা প্রশ্ন,
ঠিক আছে, এই প্রশ্নটা 26তম বিসিএসে এসেছে যে একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তাহলে খেয়াল করে দেখুন যে এখানে দুধ আর পানির অনুপাত হচ্ছে 5:1। এখন পানি অপেক্ষা দুধ কত বেশি? পানি অপেক্ষা দুধ বেশি, 5 - 1 তার মানে কত? 4 অংশ বেশি। এখন এই 4 অংশ সমান কত? 8 লিটার বেশি বলেছে, অতএব 4 অংশ সমান 8 লিটার। অতএব 1 অংশ সমান কত? 8/4 মানে 2 লিটার, তাই তো? অর্থাৎ পানি আছে 1 অংশ মানে কত? 2 লিটার। এটাই উত্তর। বুঝে গেল? আবার আরও একটা প্রশ্ন যদি আমরা দেখি, এই দুধ আর পানির অঙ্কটা দুইবার এসেছে, কেমন? এটা 26তম বিসিএস একবার এসেছে, 11তম বিসিএসে জাস্ট মানটা চেঞ্জ করে আরেকবার এসেছে। আর আরেকটা অঙ্কের দিকে দেখাই যে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? তাহলে এখানে বলা হয়েছে 24কে আমরা বৃদ্ধি করেছি 7:6 অনুপাতে। তার মানে এইখানে দেখুন, এইখানে আমাদের যেই 6 অংশ সমান 24, ঠিক আছে? তাহলে 6 ছিল হচ্ছে তো আমাদের পূর্বে আর কি 24, সেটাকে বৃদ্ধি করে 7 অংশ করা হয়েছে। তাহলে এখানে আমাদের দেখতেই পাচ্ছি যে 6 অংশ সমান হচ্ছে 24, তাহলে 6 অংশ সমান 24। তাহলে 1 অংশ সমান কত লেখা যায়? 1 অংশ সমান হচ্ছে 24/6, তাহলে কত হয়? 4 × 6 = 24, তাহলে 4 অংশ। অতএব 7 অংশ সমান কত হবে? 4 × 4 7, তাহলে 4 × 7 = 28, তাহলে 28। নতুন সংখ্যা কত হবে? 28। তাহলে 6 থেকে 7 অংশ করলে 7 অংশের কারণে নতুন সংখ্যা হবে হচ্ছে 28। বোঝা গেল? এটাই উত্তর। আবার একই প্রশ্ন আরেক রকম এসেছে যে 64কে আমরা 7:8 অনুপাতে হচ্ছে হ্রাস করলাম। তাহলে সেটা হচ্ছে 8 অংশ ছিল, সেটাকে হ্রাস করলে 7 অংশ করলাম। তাহলে 8 অংশ সমান কত? সমান 64। তাহলে আমরা কি জানি? 8 × 8 = 64। তাহলে 1 অংশ সমান কত হবে? 64/8। তাহলে 8 × 8 = 64 মানে 8 হচ্ছে। অতএব 7 অংশ কত হবে? 7 × 8 7 × 8 = 56। তাহলে 56 হচ্ছে নতুন সংখ্যা। বোঝা গেল? এটাই অ্যান্সার। তাহলে এইভাবে খুব ইজিলি আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। চতুর্থ টাইপের যে প্রশ্নটা আমাদের এসে থাকে সেটা হচ্ছে অনুপাত থেকে শতকরা। এই অনুপাত থেকে শতকরা অলরেডি আমি শতকরার ভিতরে দেখিয়ে দিয়েছি, তারপরে এখানে আরেকবার বলে দিচ্ছি। যেমন একটাই দেখাবো এখানে, কেমন? যেহেতু আরেকবার করা হয়েছে শতকরার ভিতরে, এই কারণে। তাহলে 1 গ্লাস গুড়ের শরবতে আমাদের গুড় এবং পানির অনুপাত হচ্ছে 4:6। এখন বলে যে গুড়ের শতকরা পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এখানে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল কত? 4 + 6, তার মানে কত? 10। এখন এই 10-এর ভিতরে গুড় কত? গুড় হচ্ছে 4 ভাগ। অতএব গুড়ের শতকরা অনুপাত কত? শতকরা পরিমাণ কত হচ্ছে? গুড়ের শতকরা পরিমাণ 4 ভাগ আছে, তার 10 ভাগ ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? 40%। যদি 10 দিয়ে কাটি, 10 × 10 = 100, তাহলে 40%। এটাই উত্তর। এটা আমরা অলরেডি করেছি, তাই না? আচ্ছা, এটাও একই রকম, আমি আর করছি না। এখন আসলে অনুপাতের যোগ বিয়োগ, এইখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। যেমন এই প্রশ্নটা আমাদের 20তম বিসিএসে এসেছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। এখন বলেছে আমাদের যে সংখ্যা দুটি বের করো, বা সংখ্যা দুটি কী কী। তাহলে আমরা ধরি যে অনুপাতের সাধারণ রাশি এক্স, কেমন? এই অনুপাতের সাধারণ রাশি আমরা এক্স ধরে নিলাম। তাহলে সংখ্যা দুটি কী হবে? সংখ্যা দুটির অনুপাত বলেছে হচ্ছে 5:8। তাহলে সংখ্যা দুটি আমরা কি লিখতে পারি? একটা হচ্ছে 5x ও আরেকটা হচ্ছে 8x, এই দুটো আমরা লিখতে পারি। এখন প্রশ্ন মতে কী বলেছে?
প্রশ্ন মতে আমরা এদের সাথে যদি 2 যোগ করে, তার মানে 5x + 2 অনুপাত 8x + 2 সমান নতুন কত হচ্ছে 2:3, বা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 5x + 2 ডিভাইডেড বাই 8x + 2 সমান 2/3। ঠিক আছে, এটাকে আমরা যদি আর গুণন করে দিই তাহলে কত লেখা যায় 16x + 4 সমান 15x + 3 × 6, বা আমরা লিখতে পারি x সমান 2। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কত হবে, একটা হচ্ছে 5x, তার মানে 5 × 2, এক্সের মান যেহেতু 2 10, আর একটা কত 8x, 8x মানে কত 8 × 2, তার মানে কত 8 × 2 = 16। তাহলে সংখ্যা দুটি কত হবে, সংখ্যা দুটি হচ্ছে 10 আর 16। এতটা ইজি, বোঝা গেল। এখন আসুন আরও এক টাইপের অঙ্ক আমরা দেখি, একই টাইপের কিন্তু একটা ভিন্ন অঙ্ক আমরা চেষ্টা করি, যে দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার যে বিয়োগফল তাদের যে যোগফল তাদের 1/3। এখন বলে এদের সংখ্যা, এদের সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে আমরা ধরলাম যে সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরে নিলাম সংখ্যা দুটি এক্স আর ওয়াই। তাহলে সংখ্যা দুটির যেই বিয়োগফল, এই বিয়োগফল হচ্ছে তাদের যোগফলের 1/3 বা 3/1 সরি এক্স প্লাস ওয়াই। এইখান থেকে আমাদের হচ্ছে সংখ্যাটি বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা এই এক্স প্লাস ওয়াই এর নিচে আর গুণ করে এক্স মাইনাস ওয়াই নিয়ে আসতে পারি। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে এইদিকে 3/1। এইখানে যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন তো আমরা জানি তাই না, যে নিচের রাশিকে উপরটার সাথে আমরা যোগ করব, বাই উপরের রাশিটাকে নিচের রাশির থেকে বিয়োগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই তো। তাহলে কি হবে 3 + 1/3 - 1, যোজন বিয়োজন করলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, কেমন। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, আমাদের দাঁড়াচ্ছে উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে 2y সমান কত হচ্ছে, উপরে 4 নিচে 2, বা আমাদের উভয় থেকে যদি 2 তুলে দিই তাহলে 2x/y সমান হচ্ছে 2। ঠিক আছে, বা 2/1। অতএব এক্স আর ওয়াইয়ের অনুপাত কত হচ্ছে 2:1। তাহলে এই 2:1 হচ্ছে আমাদের আনসার। এই হয়ে গেল, বোঝা গেল। এখন দুটি সংখ্যার বিয়োগফল এত, তাদের অনুপাত এত, সংখ্যা দুটি কত, একইভাবে আমরা বের করে ফেলতে পারবো এক্স আর ওয়াই ধরে নিয়ে, খুবই ইজিলি। ঠিক আছে, গেল। এখন আসুন সমানুপাত। সমানুপাত জিনিসটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে দুটি অনুপাতের মান যদি পরস্পর সমান হয় তাকে আমরা সমানুপাত বলি। বুঝতে সুবিধা হচ্ছে তাই না। ফর এক্সাম্পল, আমরা যদি 4:8 আর 10:20 কথা বলি, এই দুইটা অনুপাত আমি বলছি এই দুইটা অনুপাত হচ্ছে পরস্পর সমানুপাতিক। এখন কথা হচ্ছে কিভাবে সমানুপাতিক হওয়ার সূত্র হচ্ছে যে কোনো একটা রাশির যদি 4টা রাশি থাকে দুইটা অনুপাতে, তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাতে সমান হবে। মানে প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় রাশি চতুর্থ রাশির অনুপাতে সমান হবে। এটা হচ্ছে সমানুপাত হওয়ার আমাদের শর্ত। এখন এইখানে খেয়াল করে দেখুন, আমরা যদি এই 4/8কে প্রকাশ করি সরল রূপে তাহলে কি করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে হাফ হয়। তাহলে আমাদের বাম পক্ষের মান কত হচ্ছে হাফ। আবার এই 10/20 কথা যদি চিন্তা করি তাহলে কত হচ্ছে, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 1/2 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে ডান পক্ষ। তাহলে খেয়াল করে দেখুন ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়ে যাচ্ছে। তার মানে কি এই অনুপাত দুইটার মান হচ্ছে সমান। যেহেতু মান সমান সুতরাং এটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে দুইটা অনুপাতের মান যদি পরস্পর সমান হয় তাহলে তাদেরকে আমরা বলি সমানুপাতিক। এখন আসুন এই অনুপাতের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো থেকে এমসিকিউ এসে থাকে, যে এ বি সি এই তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয়, এই তিনটা ক্রমিক সমানুপাতিক হলে কি লেখা যায়, লেখা যায় a is to b
সমান B/C, বা এটাকে যদি আমরা ভেঙে লিখি A/B সমান B/C, বা এটাকে যদি আর গুণ করে দিই তাহলে কী লেখা যায় B² সমান AC। এই কথাটা একটু মনে রাখবেন যে তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে B² সমান AC লেখা যায়, সরি A² লিখে ফেলেছি আমি ভুল করে, AC লেখা যায়। ঠিক আছে, আবার যদি চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হয়, ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, একটু ছোটো করে দিই, সরি, আমরা ধরলাম ABCD, এই চারটা রাশি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে এই চারটা রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে লেখা যায় A/B সমান C/D। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে লিখি, ভগ্নাংশ রেখায় লিখি, এইভাবে লেখা যায়, বা আমরা লিখতে পারি AD সমান BC। ঠিক আছে, এইটাও একটু মনে রাখবেন যে তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে B² সমান AC লেখা যায়, চারটি রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে AD সমান BC লেখা যায়। ঠিক আছে, এখন আসুন আমরা কয়েকটা অঙ্ক দেখি তাহলে ক্রমিক সমানুপাতিক। যদি এরকম একটা অঙ্ক আসে যে এত 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 এর চতুর্থ সমানুপাতিক কোনটি, ঠিক আছে, এইটা 29তম BCS-এ প্রশ্ন এসেছিল, 29তম BCS-এ যে 6, 12, 8 এর চতুর্থ সমানুপাতিক কোনটি। তাহলে আমরা জানি তিনটি রাশি যদি সমানুপাতিক হয় আমরা কি লিখতে পারি, তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে AD ইন্টু BC, তার মানে কি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, এভাবে লেখা যায়। তাহলে এখানে খেয়াল করুন 1, 2, 8, এখানে তিনটা রাশির কথা দেওয়া আছে, যেখানে প্রথম রাশিটা কত 6, সরি প্রথম রাশিটা কত 6, দ্বিতীয় রাশি কত 8, তৃতীয় রাশি কত 12, এখন আমাদের চতুর্থ রাশি বের করতে হবে, তাই তো। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে প্রথম রাশি ধরলাম, কোনটাকে দ্বিতীয় রাশি ধরলাম, কোনটাকে তৃতীয় রাশি ধরলাম, এটা যে কোনোটা ধরলেই হবে, কেমন, আমাদের যে চতুর্থ রাশিটা বের করতে হবে, সুতরাং ABCD যেটা ধরুন হবে। তাহলে এটা আমরা কি জানি AD সমান BC, বা প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে খেয়াল করে দেখুন চতুর্থ রাশি কি লেখা যায়, প্রথম রাশি এখানে কি দেওয়া আছে 6 দেওয়া আছে, চতুর্থ রাশি D আমরা বের করব, দ্বিতীয় রাশি 12 দেওয়া আছে, তৃতীয় রাশি 8 দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমরা বের করি D সমান 12 গুণিতক 8 বাই 6, এটা ভাগ করলে 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে চতুর্থ রাশি কত হচ্ছে 16 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে চতুর্থ রাশি বেরিয়ে গেল। এভাবে সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি, অথবা খুব শর্টকাটে এটা বের করা যায়। শর্টকাটটা কি, শর্টকাটটা যদি এই চারটা সমানুপাতিক রাশির আমাদের চতুর্থ সমানুপাতটি বের করতে বলে তাহলে মনে রাখবেন চতুর্থ রাশি সমান মধ্যরাশিদ্বয়ের গুণফল বাই প্রথম রাশি। এই সূত্রটা যদি করে দেন শর্টকাটে খুব ইজিলি আপনারা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে চারটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে যদি আপনাকে বলে যে চতুর্থ রাশিটি কত, তাহলে মধ্য রাশিদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই প্রথম রাশি, এটা করে দিলে হয়ে যাবে, অথবা ইজিলি তো আপনারা এই সূত্র দিয়েই বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এত কিছু করার দরকার আছে বলে আমার মনে হয় না। তাও যদি মনে হয় যে না কঠিন লাগছে সেক্ষেত্রে আপনারা করবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেল? আর একটা আসুন এইটা, এই ক্ষেত্রে চতুর্থ সমানুপাতিক কত, আমরা জানি চতুর্থ সমানুপাতিক কি দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল বা মধ্য রাশিদের গুণফল ডিভাইডেড বাই প্রথম রাশি, তাহলে 3 3 9, তাহলে কত হবে আনসার 12, ইজিলি হয়ে যাবে আমাদের। এখন আসুন যদি এরকম তিনটা ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে আমাকে মধ্য সমানুপাতিক বের করতে বলে তাহলে কি করব, আমরা জানি তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় আমরা কি লিখতে পারি B² সমান AC, তাহলে B² সমান AC আমরা দিয়ে দিই, এখানে B² সমান AC, আমাদের কি বের করতে হবে, আমাদের বিটা বের করতে হবে, আমাদের A দেওয়া আছে, আমাদের C দেওয়া আছে, মধ্যরাশি বের করতে বলেছে, মধ্যরাশি কত B। ঠিক আছে, তাহলে B আমরা বের করবো, তাহলে B সমান আমরা কি লিখতে পারি, B সমান আমরা লিখতে পারি √AC, তাহলে √AC মানে কি, আমাদের A মানে হচ্ছে 9 আর B মানে হচ্ছে 16, সরি তাহলে 16 গুণিতক 9, ঠিক আছে, 16 গুণিতক 9 করলে যা হবে সেটাকে যদি আমরা √ওভার করি তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে 16 গুণিতক 9 করলে কি হয় আমরা জানি 144, আর 144কে যদি √ওভার করি আনসার কত আসে 12, তাহলে 12 এর আনসার। বোঝা গেল? বা এটাকে বাংলায় যদি লিখি কি লেখা যায় শর্টকাটে, যে মধ্যরাশি সমান বা মধ্য সমানুপাতিক
সমান রুট ওভার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। ঠিক আছে, এতটা ইজি। এখন খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা আমি আর করে দিচ্ছি না, এটা আপনারা নিজেরা করবেন কেমন। এটা কিন্তু 24তম বিসিএসে প্রশ্ন এসেছিল। এটা আরেকটা টাইপের যে অঙ্কটা আসতে পারে সেটা হচ্ছে একাধিক ভিন্ন অনুপাত থেকে এক অনুপাতে পরিণত করা। এইখান থেকে বিসিএসে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। যেরকম এইখানে দেখুন 16তম বিসিএসে একটা প্রশ্ন এসেছে যে এ অনুপাত বি যদি 4:7 হয় এবং বি অনুপাত সি যদি 5:6 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত কত। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে সাধারণ নিয়ম। তাহলে খেয়াল করুন যে এ অনুপাত বি যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা লিখতে পারি 4:7, আর বি অনুপাত সি যদি আমরা পাশাপাশি লিখি তাহলে লিখতে পারি হচ্ছে 5:6। এখানে কি করতে হবে, পরের অনুপাতের যেই পূর্ব রাশি 5 এটা দিয়ে আগের অনুপাতকে আমরা গুণ দিব, আর পূর্বের অনুপাতের যেই পূর্ব রাশি পররাশি বা উত্তর রাশি 7, এই 7 দিয়ে আমরা পরের অনুপাতকে টোটাল গুণ দিব। তাহলে এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের এই অনুপাত বি আমরা কি লিখতে পারি, যদি 5 দিয়ে গুণ দিই 4 গুণ 5 ইস্টু, আবার 7কে 5 দিয়ে গুণ দিব, 7 গুণ 5 আমরা কি লিখতে পারি 4 5 20, আর এখানে কি লেখা যায় 5 7 35। আবার এই 7 দিয়ে পরের অনুপাতকে গুণ দিব, তাহলে বি অনুপাত সি আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 5 গুণ 7 অনুপাত 7 গুণ 6, তাহলে কি লেখা যায় 5 7 35 অনুপাত 42। তাহলে এখন যদি আমরা এ অনুপাত বি অনুপাত সি একসাথে লিখি তাহলে আমরা কি লিখতে পারি 20 অনুপাত 35 অনুপাত 42, এটাই আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে নর্মালি আমরা করে থাকি এই অঙ্কটা। এখন আসুন শর্টকাটে কি করে করতে পারি। শর্টকাটে করার জন্য আপনি কি করবেন, যে এই অনুপাত দুইটিকে পরপর উপরে নিচে লিখে দেবেন। তাহলে উপরের অনুপাতকে আমরা কি লিখব 4:7, নিচে কি লিখব 5:6। এখন কি করব, দ আকারে গুণ করব। এই 4কে 5-এর সাথে গুণ করব, 5কে 7-এর সাথে গুণ করব, 7কে 6-এর সাথে গুণ করব। এভাবে দ শেপটা একটা গুণ আমরা করব। ঠিক আছে, দ একটা গুণ। এই দ গুণন যদি আমরা করি তাহলে হয়ে যাবে। তাহলে দ গুণন যদি করি তাহলে এ অনুপাত বি অনুপাত সি কি লেখা যাবে, এ কত ছিল 4, তাহলে 4 গুণিতক 5 লিখব অনুপাত 5 গুণিতক 7 লিখব অনুপাত 7 গুণিতক 6 লিখব। এভাবে একবারে আমরা করে দিতে পারি 20 অনুপাত 35 অনুপাত 42। এত ইজি। তাহলে যদি শর্টকাটে করতে চান তাহলে এইভাবে করে ফেলতে পারেন দ গুণ দিয়ে, আর যদি মনে করেন না বড় করে করবো সেক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম। বোঝা গেল। এখন আরও একটা জিনিস আমরা দেখি যে এখানে বলা হচ্ছে মনির ও তপনের আয়ের অনুপাত 4:3, আর তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। এই দুটাকে কি করে করবো, দ গুণ করে দিব, হয়ে যাবে। তাহলে কি হবে, মনির অনুপাত তপন অনুপাত রবিন সমান কি লেখা যাবে 4 গুণিতক 5 অনুপাত 3 গুণিতক 5 অনুপাত 3 গুণিতক 4। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4 5 20, 3 5 15, 25 লিখে ফেলেছি, 3 5 15, আর এদিকে 3 4 12। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এতটা ইজি। এখন এর মিশ্র অনুপাত কত। মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাত মানে এই দুইটা অনুপাতকে মিলে আমরা যে একটা অনুপাত করলাম না, এই একটা অনুপাত করব, এটা হচ্ছে মিশ্র অনুপাত। কিন্তু কাহিনী হচ্ছে এখানে আমাদের 3টা অনুপাত দেওয়া আছে, এই 3টা থেকে আমাদেরকে 4টা করতে হবে। তাহলে 3টা অনুপাতকে 4টি করার উপায় কি, মিশ্র অনুপাত কি জানি, আমাদের পূর্ব রাশিগুলোর গুণফল আর পর রাশিগুলোর গুণফল। তাহলে মিশ্র অনুপাত কি হবে 5 গুণ 7 গুণ 3 অনুপাত 18 গুণ 2 গুণ 6। এটা হচ্ছে মিশ্র অনুপাত। 5 35 আর 3 গুণ 35 কত হয়, তাহলে 5 35 আর 3 গুণ 35 কত হয়, যত হয় তত, আর 18 গুণ 36 আর 6 যত হয় তত। এভাবে লিখে দিলে হয়ে যাবে। এটা আমাদের 12তম বিসিএসের একটা প্রশ্ন। লাস্টের যে প্রশ্ন সেটা হচ্ছে কুকুর আর খরগোশ বা হরিণ। এটা সচরাচর আসতে দেখা যায় না, এই প্রশ্নটা 35তম বিসিএস একবার এসেছিল। ঠিক আছে, যে কুকুর একটি খরগোশকে তাড়া করলে খরগোশটি যত সময় 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়।
কিন্তু খরগোশ 5 লাফে যতটুকু দূরত্ব যায় কুকুর 4 লাফে তত দূর যায়, তাহলে খরগোশ এবং কুকুরের বেগের অনুপাত কত? তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে খুব সংক্ষেপে আমরা করে ফেলতে পারি। কি করে? লাফের অনুপাত, আবার এখানে বাঘ হরিণ দিয়ে আসতে পারে, কেমন, সমান দূরত্বের অনুপাত। তাহলে লাফের অনুপাত ইন্টু দূরত্বের অনুপাত যদি আমরা করি তাহলে কি হয়? খরগোশ এর লাফ ইস্টু কুকুরের লাফ, আবার খরগোশের দূরত্ব ইন্টু কুকুরের দূরত্ব। তাহলে এইগুলোকে যদি এখন আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে খরগোশের লাভ কয়টা ছিল? 8টা লাভ। কুকুরের লাভ কয়টা ছিল? 7টা লাভ। খরগোশের অতিক্রান্ত দূরত্ব 4, কুকুরের 5। তাহলে আমরা কি করতে পারি? 8/7 সমান 5/4। এখন খরগোশ এবং কুকুরের বেগের অনুপাত বের করতে বলেছে। এখন আমরা কি করব? আমরা জাস্ট আর গুণন যদি করে দিই তাহলে হচ্ছে 32:35, তাহলে তাদের বেগের অনুপাত হচ্ছে 32:35। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এটাই ছিল অনুপাত সমানুপাত সম্পর্কে যাবতীয় অঙ্ক। আর এখান থেকে আর এভাবে আসতে দেখা যায় না, খুবই সহজ, এবং যতটুকু করে দিয়েছি এতটুকু করলে আশা করি সব কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।